আসসালামু আলাইকুম। ভেরি গুড আফটারনুন টু ইউ অল। সম্প্রতি সংস্কার চলতেছে, ব্যাংকিং খাতগুলোতে সংস্কার চলতেছে। এইটার প্রয়োজনীয়তা আছে এই জন্য বিকজ বিগত দিনগুলোতে আসলে যে পরিমাণ দুর্নীতি বা অনিয়ম হয়েছিল সেখান থেকে বের করার জন্য আসলে এই সংস্কারটা দরকার। ইন দ্য সেম টাইম আমি মনে করি যে আমার মতো পেশাজীবী যারা দিনরাত কাজকাম করে শুধু ২-৪ টাকা যে টাকা জমে আর কি সেই টাকা ব্যাংকে রাখে। সো এরকম ছোটোখাটো যারা গ্রাহক আছে ব্যাংকের, তারা এই শুদ্ধি অভিযানের ফলে এফেক্টেড হবে না, এবং এফেক্টেড যেন না হয় সেই জন্য এই শুদ্ধি অভিযান হচ্ছে। আমার কিংবা যে ব্যক্তিটা আসলে সারা জীবন কষ্ট করে সরকারি চাকরি করছে সততার সহিত এবং শেষ জীবনে সে পেনশন পাইছে এবং সেই পেনশনের টাকাটা আসলে ব্যাংকে রাখছে। সো সে আসলে কোনোভাবে এফেক্টেড হবে না, এটা আমরা আশা করি। কারণ হচ্ছে ভাই, আমরা তো এখানে ইবেলির মতো অনেক টাকা লুবে আসলে কেউ টাকাগুলো রাখে নাই। বাই দ্য ওয়ে, এখানে আবার ইবেলির কথা যদি বলি তাহলে বলতে হবে যে ইবেলির মতো ধোঁকাবাজি প্রতিষ্ঠানই বা কীভাবে মানে চলে আসলে একটা রাষ্ট্রে, যেখানে লোকজন টাকা পয়সা রাখতেছে এবং জানে যে এবং কদিন পরে ওই প্রতিষ্ঠানটা আসলে চলে যাবে, এটার কোনো মনিটরিং গভর্নমেন্ট থেকে হবে না। তাহলে আসলে আমরা ট্যাক্সটা কিসের জন্য দিই, তাই না? ওকে, সো আসি মানে যে কথাটাই আসলে আসতে চাচ্ছি যে ডক্টর ইউনিস স্যারের যতগুলো এক্সপার্টাইজ আছে সবগুলো এক্সপার্টাইজের মধ্যে ব্যাংকিং সেক্টর একটা অন্যতম ওনার এক্সপার্টাইজ, এবং এই এক্সপার্টাইজটার জন্যই আসলে উনি যেটা হয় আর কি, মানুষ যে সেক্টরে আসলে বেশি এক্সপার্টাইজ থাকে ওই সেক্টরটা উনি ধরেন, মেনলি ধরেন। হয়তো বা এই জন্যই হয়তো বা ব্যাংকিং সেক্টরটা প্রায়োরিটি 1 পাইছে। বাট এটাও ঠিক যে অর্থনীতির জন্য ব্যাংকিং সেক্টরটা, এই এলিমেন্টটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই জানি। বাট ইন দ্য সেম টাইম যদি ওভারঅল অর্থনীতি আপনি ধরেন, এই অর্থনীতিতে কিন্তু আমরা জানি বাংলাদেশের বেকারত্বের হার, আমরা জানি যে আমাদের দেশে ইনভেস্টররা ইনভেস্ট করতে আসলে কী ধরনের প্রবলেম ফেস করতে হয়। সো ইভেন আপনি যদি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভিয়েতনামে কিন্তু তারা যে হারে আসলে ইনভেস্টরকে তারা আকৃষ্ট করতে পারে ওইরকমভাবে আমরা পারছি না। বাংলাদেশের ওয়ার্ল্ডের যত হাইটেক আছে তাদের ম্যাক্সিমাম অফিসগুলো আছে হচ্ছে ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে। হচ্ছে আমাদের দেশ এত বড় একটা মানে জনগোষ্ঠীর দিক থেকে অনেক বড় একটা জনগোষ্ঠী এখানে আছে এবং অনেক শিক্ষিত লোকজন এখানে আছে, অনেক স্কিলফুল এবং হার্ডওয়ার্ক ডেডিকেটেড ছেলেপেলে এখানে আছে। বাট সেই তুলনায় আসলে আমরা ওইভাবে ইনভেস্টরগুলোকে আমরা আনতে পারতেছি না। আমরা ডক্টর ইউনিস স্যারের আমরা সবাই জানি ডক্টর ইউনিস স্যারের যে ফেস ভ্যালু, ওনার যে অ্যাকসেপ্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড, উনি যদি কোনো কোম্পানিকে, কোনো পৃথিবীর ওয়ার্ল্ডের যে কোনো একটা কোম্পানিকে যদি বলে যে তোমাকে বাংলাদেশে তোমার অফিস করতে হবে, সেই কোম্পানি, আমার ধারণা সেই কোম্পানির সিও অ্যাটলিস্ট মানে চিন্তা করবে যে ওকে, আমি এই মুহূর্তে পারতেছি না, বাট দেখো তো ইউনিস সাহেব এই কথাটা বলছে, কী করা যায়। ফিজিবিলিটি স্টাডি করার জন্য হয়তো বা উনি লোকজন দিয়ে দিবে, মানে ওনার অ্যাকসেপ্টেন্স এই লেভেলের। সো আমরা যেটা চাই যে পুরা রাষ্ট্র, যেটা বর্তমান মানে পুরা রাষ্ট্রযন্ত্রের পুরা শক্তিটাই আসলে একটা দিকে ধাবিত না হয়ে বরং আদার্স যে সেক্টরগুলো আছে সেদিকেও খেয়াল করবে, সেটা আমরা বিশ্বাস করি। এবং আমরা যেটা ফিল করি যে ডক্টর ইউনিস স্যারের আসলে হারানোর কিছু নাই, ওনার অ্যাচিভমেন্টেরও কিছু নাই। আসলে উনি যা অ্যাচিভ করে ফেলছে। উনি এই বয়সে এসে আসলে চাবে যে একজন লিজেন্ড হয়ে থাকতে, এটাই স্বাভাবিক। সো লেটস সি যে ওনার ফেস ভ্যালু প্লাস ওনার অ্যাকসেপ্টেন্স, এটাকে কাজে লাগিয়ে উনি আমাদের দেশে আরও অনেক ইনভেস্টর আনবে, এটা আমাদের বিশ্বাস। আমরা জানি যে যখনই কোনো জাতীয় সংকট, স্পেশালি রাজনৈতিক কোনো জাতীয় সংকট হয়েছে, আমরা সবসময় ঢাকা ইউনিভার্সিটি এবং স্টুডেন্টদেরকে সবার আগে পেয়েছি। এটা ইভেন আপনার
দেশ, আমাদের এই বাংলাদেশ, আমাদের এই জন্মভূমি স্বাধীনতার আগ থেকে সেই 52 থেকে শুরু হয়েছে, এখন রিসেন্ট আমরা সেটা দেখতে পাচ্ছি। বাট ইন দ্য সেম টাইম হচ্ছে ইটস গুড দ্যাট যে আমাদের আমরা সবসময় রাজনৈতিক যে কোনো সংকটে আমরা আসলে সাপোর্ট দিতে পারতেছি, আমাদের ছাত্ররাই আসলে সাপোর্ট দেয়। এছাড়া যখন কোনো কুল কিনারা থাকে না তখন আসলে ছাত্রদেরকে সবার আগে পাওয়া যায়। এটা সেই 52 বা তারও আগে থেকে এটা হয়ে আসতেছে। বাট জাতীয় সমস্যা কিন্তু শুধু রাজনৈতিক না, আরও জাতীয় সমস্যা আছে। আমরা দেখতেছি যে বিভিন্ন ভার্সিটিতে অলরেডি বিভিন্ন ধরনের মানে আন্দোলন সংগ্রাম চলতেছে বিসিদেরকে পদত্যাগ করানোর জন্য, বা আদার্স আরও অনেক ফ্যাক্টরগুলো নিয়ে কাজ করতেছে। আমি বলবো না যে বিসিদেরকে পদত্যাগ করাচ্ছে এটা কতটা ভালো কতটা খারাপ, সেটা আমি বলবো না, কারণ এখানে অনেক কথা আছে যে বিগত দিনের সরকার যারা আসলেই প্রকৃতপক্ষে এই বিসি বা প্রবিসি হওয়ার সম্মান মানে প্রকৃতপক্ষে যারা আসলে এটা এক্সপেক্ট করে, যারা আসলে ডিজার্ভ করে, তারা আসলে অনেক ক্ষেত্রে হয়তো বা হয়নি। এটা হয়তো বা কিছুটা সত্যি কিছুটা মিথ্যা, সো এই ব্যাপারে আমি যেতে চাচ্ছি না। বাট যে জিনিসটা আমাকে যে জিনিসটা আমি পয়েন্ট আউট করতে যাচ্ছি সেটা হলো যে আন্দোলন আপনারা করছেন, আমার মনে হয় যে আরও কিছু ব্যাপার নিয়ে আন্দোলন করা উচিত। আর আমি এই মুহূর্তে যদি আপনি গুগলে একটা সার্চ দেন যে ঢাকা ভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্ক 2024, আপনি যে রেজাল্টটা গুগল আপনাকে দিবে, এটা আসলে সারপ্রাইজলি আই ওয়াজ লিটল বিট শকড। আপনারা আন্দোলন করতে পারেন যে টপ 50, টপ 100, টপ 200, টপ 300, টপ 500 ইউনিভার্সিটির মধ্যে আমার ইউনিভার্সিটি নাই কেন, কোথায় কোথায় কী সমস্যা আছে, কী ধরনের ল্যাবরেটরি বা কী ধরনের কোর্স কারিকুলাম দরকার, সেই ব্যাপার নিয়ে আপনারা আসলে আমার মনে হয় আন্দোলন করতে পারেন। আর সেটা করা দরকার। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পরীক্ষা যেন না পিছায় সেটা নিয়ে আন্দোলন করতে পারেন। আমাদের পরীক্ষা যেন এমনভাবে পরীক্ষায় আমাদেরকে যাচাই বাছাই করা হয় যেন আসলে প্রকৃত মেধাটা বেরিয়ে আসে, এটা নিয়ে আন্দোলন করতে পারেন। আরও কিছু গবেষণা, অ্যানালাইসিস, এইগুলোর জন্য যে ইকুইপমেন্ট দরকার, যে নলেজ, যে ট্রেনিং দরকার, যে যে ফান্ডিং দরকার, সেটা নিয়ে আপনারা আন্দোলন করতে পারেন। আমি রাজনৈতিক সংকট, জাতীয় রাজনৈতিক সংকট, এটা ছাড়াও আরও কিছু জাতীয় সংকটের কথা বলছিলাম। যে সিম্পলি আপনি যদি ধরেন আমাদের দেশ ফ্লাডেড হচ্ছে, তাই না? আমাদের দেশে ফ্লাডেড হয়ে যাচ্ছে কিছুদিন পর পর। সো আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা এটা একটু আমরা এমন একটা প্রোটোটাইপ তৈরি করি, প্রোটোটাইপ করে এদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় সেটা নিয়ে আমরা একটু কাজ করি, আমরা গবেষণা করি। আমরা কীভাবে আসলে এখান থেকে বের হয়ে আসা যায় খুবই অল্প পরিসরে, অল্প খরচে একটা ভালো ধরনের একটা সলিউশন কীভাবে বের করা যায় সেটা নিয়ে আমরা একটু ব্রেইনস্টর্মিং করি, আমরা একটু অ্যানালাইসিস করি, স্টাডি করি। আমরা যদি এদেরকে এমন একটা, আপনি জানেন যে চরে কিন্তু আসলে মানুষ যারা আছে তারা কিন্তু বেসিক্যালি তাদের বাড়িঘর কিন্তু না, তারা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে কাঠের বাড়ি বা বাঁশের বাড়ি, তাই না? সো তাদেরকে যদি এমন একটা কাঠামো তৈরি করে দেওয়া যায় যে বন্যার সাথে সাথে এই বাড়িটা আসলে বাঁচতে থাকবে, অ্যাটলিস্ট 3-4টা দিন বেঁচে থাকবে, এবং আপনি ওই বড় বড় কিছু পিলারের মতো করে তার সাথে শিকল দিয়ে আপনি একটা এরকমভাবে এমন একটা বাড়িগুলোর সাথে যে পিলারগুলো আছে সেটার সাথে বেঁধে দিলেন যে অ্যাটলিস্ট 4-5 ডে এরকম ইমিডিয়েট যখন কোনো বন্যা হবে তারা ওখানে স্টে করতে পারবে, ঠিক আছে? ভেসে যাবে না। এখন যে ডিজাস্টার হচ্ছে, যে একদম ফ্লাডেড হয়ে যাচ্ছে, এটা ইভেন আপনাকে ওনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যে সময়টুকু দরকার, সেই সময়টুকু তারা নিজেরা সার্ভাইভ করতে পারতেছে না। সো এখানে আর কি আমি একটা আইডিয়া দিলাম, এরকম আরও আইডিয়াগুলো আপনাদেরকে বের করতে হবে, ব্রেনস্টর্ম করতে হবে, এটার জন্য একটা প্রোটোটাইপ বানাতে হবে, এটার জন্য যদি ফান্ডিং লাগে সেই ফান্ডিংয়ের জন্য আপনারা আন্দোলন করতে পারেন, রাইট? এটা গেল একটা।
তারপরে দেখেন আমাদের দেশের যানজট, রাইট? যানজট, ওকে। সো ঢাকা শহরের যে যানজট, এই যানজট থেকে বের হওয়ার জন্য আসলে আমরা কী করতে পারি ভাই? ফ্লাইওভার, মেট্রো রেল, এটা তো আমরা সবাই জানি, রাইট? এটা তো আমাদের তো অত টাকা পয়সা নাই ভাই। সো এখান থেকে অল্প খরচে আমার দেশের যে অবস্থা, আমার দেশের যে ট্রাফিক, আমার দেশের অর্থনৈতিক অবস্থা, এটার উপর বেস করে কী ধরনের একটা সলিউশন বের করা যায়? মেট্রো রেল তো অন্য দেশের আবিষ্কার ভাই। ওই ধার করা আবিষ্কারটা আমি কেন নিব? হ্যাঁ, এখানে কি অল্প অল্প মানে সস্তা কি একটা সলিউশন বের করা যায় যেটা দিয়ে আমার অত খরচ হবে না, অত টাইম লাগবে না, বাট আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো। আপনার এটা নিয়ে বের করতে হবে, এটার পসিবল ওয়েগুলো বের করতে হবে, ফিজিক্যালি স্টাডি করতে হবে। এটার জন্য যে ফান্ডিং দরকার, সেই ফান্ডিংয়ের জন্য আপনারা আন্দোলন করেন। আমি বা একটা ওয়ে দেখাই যে যদি ধরেন একটা এক্সাম্পল, এটা হাসাহাসি কিছু নাই, ওকে। এরকম হাজারো প্ল্যান আসবে, তারপর থেকে ওখান থেকে একটা দুইটা সিলেক্ট করবেন, রাইট? তারপর ওটা নিয়ে এক্সিকিউট করার জন্য চেষ্টা করবেন। তারপর এখানে যে ড্রব্যাকগুলো আসবে, নেক্সট টাইম আবার সেটা নিয়ে কাজ করে সেই ড্রব্যাকগুলোকে ওখান থেকে ড্রব্যাকগুলোকে যেন ওভারকাম করা যায় সেভাবে কাজ করতে হবে। আমি এমন একটা ট্রান্সপোর্ট ক্রিয়েট করেন যেটা কিনা ট্রেনের বগির মতো থাকবে এবং সেটা নন স্টপ হচ্ছে প্রতিটা স্টপেজে যে থামবে এবং জ্যামের উপর দিয়ে চলে যাবে। কিভাবে যাবে ভাই? ট্রান্সপোর্ট গাড়ি তো অলরেডি আবিষ্কার হয়েছেই, তাই না? সো এখানে সাসপেনশনগুলোও উঁচা হবে, এমন একটা হাইটে যাবে যে জ্যামগুলো আছে সেটাকে কভার করে উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে? দুই সাইডে দুইটা চাকা যেটা যাবে রাস্তা দিয়ে, ওই চাকাটায় একটা মার্কিং করা থাকবে। ওখানে সাধারণত কোনো গাড়ি ওই পার্টিকুলার টাইমে ওই শুধু চাকার যে স্পেসটা, ওই স্পেসের উপর দিয়ে যাবে না। আর যে ট্রান্সপোর্টের কথা বলতেছি, ওটাতে একটা সেন্সর থাকবে যে সামনে কোনো গাড়ি থাকলে সে ব্রেক করবে। এই সেন্সর তো অলরেডি আবিষ্কার হয়ে আছে, তাই না? ট্রান্সপোর্ট অলরেডি আবিষ্কার হয়ে আছে। সো যেটা করতে হবে, অলরেডি ইন্টিগ্রেট করতে হবে। সো থিং লাইক দিস ওয়ে, এটা একটা হাস্যকর মনে হচ্ছে, তাই না? আপনি দেখেন ট্রেন কিন্তু এখন প্লেনের গতিতে চলতেছে। একটা প্লেনের গতিতে চলতেছে, একটা মানে কোথায় আর একটা কোথায়। সো একসময় এটা হাস্যকর মনে হয়েছে। সো আরেকজনের ধার করা জিনিস কেন নিব ভাই? আমি একটা ক্রিয়েটিভ কিছু করি যেটা নিয়ে অন্যরা দেখবে যে ওকে, বাংলাদেশ এটা প্রোটোটাইপ একটা কিছু করছে, ওটা আমরা অন্য দেশে চালাই, রাইট? এবং এটা খরচও তো কম, টেকনোলজি কম। সো এটা করার জন্য, এটা প্রোটোটাইপ করার জন্য আপনার কী পরিমাণ টাকা পয়সা দরকার, ফান্ডিং দরকার, কী ট্রেনিং দরকার, সেটার জন্য আপনি আন্দোলন করতে পারেন, রাইট? জাতীয় সমস্যা কিন্তু শুধু রাজনৈতিক একটা সমস্যা না, এছাড়া আরও অনেক সমস্যা আছে, রাইট? আমার দেশ কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকে সাইবার সিকিউরিটি হামলা হয়েছে। আমার দেশের সাথে যদি অন্য দেশের যুদ্ধ হয়, বাংলাদেশের সাথে, আমি কি সত্য ওই দেশে সাইবার অ্যাটাক করতে পারবো? সে দক্ষতা কি আমার আছে? আমি ইউনিভার্সিটি থেকে বের হচ্ছি, আমার দেশের স্থাপনাগুলোতে যখন সাইবার অ্যাটাক হচ্ছে, তখন এগুলোকে কিভাবে এটাকে প্রিভেন্ট করতে হবে সেটাকে আমরা পারতেছি, সেটাকে আমরা জানতেছি। এটা জানার জন্য আমাকে কি করতে হবে? জানার জন্য আমাকে কী করলে আমি সেটা জানতে পারবো? এটা নিয়ে আপনারা আন্দোলন করেন, এটা নিয়ে আপনারা প্ল্যান করেন, ব্রেনস্টর্মিং করেন, অ্যানালাইসিস করেন, কী টেকনোলজি শিখতে হবে, কী ট্রেনিং দরকার, এগুলো শিখেন, এগুলো করেন। মানে আমি বলতেছি যে জাতীয় সমস্যায় আপনাদেরকে অলওয়েজ পাওয়া যায়, বাট জাতীয় সমস্যাটা যদি শুধুমাত্র রাজনৈতিক হয়, সেক্ষেত্রে যেভাবে আমরা পাচ্ছি, আমরা অন্য জায়গায় সেভাবে পাচ্ছি না। আমি একজন ছাত্র ছিলাম, রাইট? সো এরকম না আমি আপনি আলাদা, এভাবে ভাবার কারণ নাই। আমি জাস্ট এই প্রবলেমগুলো থেকে কিন্তু বের হওয়ার জন্য আপনার মতো ইন্টেলেকচুয়াল পিপল দরকার। এখানে কিন্তু চায়ের দোকানদার বা মুদির দোকানদার, সে হয়তো রাস্তায় যে আন্দোলন করতে পারবে, রাজনৈতিক আন্দোলন করতে পারবে। কেউ হয়তো এটা গুলি খেয়ে হয়তো সরকারকে পতনও করে ফেলতে পারে, রাইট? কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে হলে অবশ্যই আপনার মতো ইন্টেলেকচুয়াল পিপল দরকার। এবং এই ক্ষেত্রে আমি বলবো আন্দোলন করেন এই জিনিসগুলোর জন্য। দেশের এই জাতীয় সমস্যাগুলো সলভ হবে। আপনি জানেন যে পৃথিবীতে যতগুলো প্রবলেম আছে, কোনো প্রবলেমই সলিউশন ছাড়া এই প্রবলেম ক্রিয়েট হয়নি। আগে ওটার সলিউশন হয়েছে, তারপরে ওটার প্রবলেম ক্রিয়েট দেওয়া হয়েছে।
একটা প্রবলেমের হাজার হাজার সলিউশন আছে, কোন সলিউশনটা আপনার পার্টিকুলার প্লেসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনি বের করেন। সো এই আমার মোটামুটি সবগুলো কথাই শেষ। আমি ব্যাংকিং যে কথাগুলো বলছি আমি এক কথা একটু শেষ করে দিই। সেটা হচ্ছে আমি ব্যাংকের যে সংস্কার হচ্ছে সেটা নিয়ে কথা বলছি, এবং এতে আমাদের মতো ক্ষুদ্র যে গ্রাহক আছে তারা এফেক্টেড হবে না, এটা আমি এক্সপেক্ট করছি। আমি ডক্টর ইউনুস স্যারের ফেস ভ্যালু এবং ওনার অ্যাকসেপ্টেন্সটাকে কাজে লাগিয়ে আমি চাইছি দ্রুত আমাদের আরও বেটার আই মিন হাইটেক বড় বড় যত ইনভেস্টর আছে কোম্পানিগুলোর, সেই ইনভেস্টর ওয়ার্ল্ড রিওয়ার্ড যে কোম্পানিগুলো আছে ওনার ইনভেস্টরগুলো আমাদের দেশে আসুক, সেই ব্যাপারে কী কী পদক্ষেপ নেওয়া যায় সেটা আমি ছাত্রদেরকে আন্দোলনের, এখন যে আন্দোলনগুলো দেখছি, আজকেও আন্দোলন দেখলাম আমার আইডিয়াল কলেজ প্লাস ঢাকা কলেজ। সো এই জন্য কিছু আই মিন আন্দোলনটা আসলে আর কী ব্যাপারে আসলে আন্দোলন করা যায় সেই 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 ওয়েগুলা বলার চেষ্টা করছি। ওকে, জাতীয় আর কী সমস্যা আছে যেখানে আপনার মতো ইন্টেলেকচুয়াল লোকগুলো আসলে সেই ক্ষেত্রে কাজ করতে পারে সেটা নিয়ে বলছি। সরি, আমি একটা জিনিস ভুলে গেছি। কিছুদিন আগে আমার 1 বছর 1.5 বছর আগে সম্ভবত একটা কোম্পানি, আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, আমাদের যে জনগোষ্ঠী, অনেক রুরাল জনগোষ্ঠী আছে যারা এমন জায়গায় আছে যেখানে তাদের চিকিৎসা নিশ্চিত করা অনেক ডিফিকাল্ট, অনেক সময় অনেক টাফ হয়ে যাচ্ছে তাদের কাছে চিকিৎসাটা পৌঁছে দেওয়াটা প্রপার টাইমে। সো এখানে আপনি টেলিকমিউনিকেশনটাকে কাজে লাগিয়ে, আইটি টেকনোলজিটিকে কাজে লাগিয়ে কীভাবে এটা নিয়ে কাজ করা যায়, কীভাবে ওই লোকদের যেখানে মাইলের পর মাইল পাহাড়, মাইলের পর মাইল হচ্ছে আপনার খুবই টাফ প্লেস, যেখানে আসলে যাতায়াত ব্যবস্থা খুব খারাপ, সেই জায়গায় আসলে তাদের সাথে কমিউনিকেট করে তাদেরকে কিভাবে আপনি মেডিকেল সার্ভিসটা এনশিওর করবেন, সেটার জন্য আপনি কাজ করতে পারেন। এরকম একটা কিছুদিন আগে একটা অফার আসলো আমার টনিক থেকে, সম্ভবত বা প্রফেসর ইউনুস স্যার ওখানে ইনভলভ। সরি, আমি আসলে জানি না, কারণ যিনি আমাকে যে ইন্টারভিউয়ার উনি আসলে আমাকে বলেছিলেন যে ডক্টর প্রফেসর ইউনুস স্যার এটাতে ইনভলভ আছেন, থাকতেও পারেন, কারণ ওনার কাজ আসলে জনগণকে নিয়ে এই ধরনের কাজগুলোতে উনি ইনভলভ থাকেন। সো আমি আসলে ওটা অ্যাকসেপ্ট করতে পারিনি, ওটা কন্ট্রাকচুয়াল ছিল। আমার ওই সময়ের পরিস্থিতির কারণে আমি আসলে কন্ট্রাকচুয়াল জবে সিকিউর ফিল করতে পারিনি। বাট